22 ফেব্রুয়ারি 2024 সালে এসএসসি জিডিতে আসা অঙ্কের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করে যাক। টাকায় 20টা দামে এক ব্যক্তি কিছু পেন কিনলো এবং টাকায় 15টা দামে বিক্রি করলো, তাহলে লাভের হার কত? এখানে সে 1 টাকায় 20টা কিনেছে আর এখানে 1 টাকায় 15টা বিক্রি করেছে। সেক্ষেত্রে আমি লিখতে পারি 20টা জিনিসের কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 15টা জিনিসের সেলিং প্রাইসের সাথে সমান। দুটোই তো 1 টাকার গল্প, বুঝতে পারছো? সেক্ষেত্রে আমি দুটোকে ইকুয়াল করতে পারি। সেক্ষেত্রে সিপি আর এসপি রেশিও কী চলে আসছে? এখানে বেসিক্যালি 15/20। তাহলে এখানে 5 দিয়ে গেলে 5 3 15, 5 4 20। 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছি, তাহলে এখানে প্রফিট কত হচ্ছে? 1 টাকা। কত টাকায় কিনেছিলাম? 3 টাকায় কিনেছিলাম। আর এটাকে আমি পার্সেন্টেজ জানার জন্য 100 দিয়ে গুণ করে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে কত চলে আসছে? 33.33%। অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি দ্রব্যের উপর 10% ছাড় দেওয়ার পরেও 10% লাভ হয়। যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে লাভের হার কত হবে? বেসিক্যালি আমরা সেলিং প্রাইসটা কীভাবে বার করি? মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্ট থেকে বার করি। এখানে মার্ক প্রাইস এর ওপর 10% ছাড় দিচ্ছে, তাহলে যদি মার্ক প্রাইসের ওপর 10% ছাড় দিই, জিনিসটাকে কত পার্সেন্টে বিক্রি করবো? তাহলে 100 - 10, 90% জিনিসটাকে বিক্রি করছি। আর এক দিক থেকে সেলিং প্রাইস কীভাবে বেরোয়? বেসিক্যালি আমরা কী করি, কস্ট প্রাইসের উপর প্রফিট রেখে সেলিং প্রাইস আনি। এখানে বলেছে 10% লাভ হয়েছে, তাহলে কস্ট প্রাইসের ওপর আমি কী করছি, 110% করে নিচ্ছি। 100% তো জিনিসটা, 10% লাভ হয়েছে, সেক্ষেত্রে 110% করে নিচ্ছি। তাহলে দুটো সেলিং প্রাইসকে আমি ইকুয়াল করে দেবো। সেক্ষেত্রে এখানে মার্ক প্রাইসের ওপর 90% ইজিক্যাল টু হয়েছে কস্ট প্রাইসের ওপর 110%। সেক্ষেত্রে 100 কেটে যাচ্ছে, একটা শূন্য 1 কেটে যাচ্ছে। সেক্ষেত্রে সিপি ডিভাইড বাই এমপি, কস্ট প্রাইস ডিভাইড বাই মার্ক প্রাইস, কত চলে আসছে? 9/11। তাহলে কোনো জিনিস তুমি যদি 9 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করো, কত টাকা প্রফিট হচ্ছে? 2 টাকা প্রফিট হচ্ছে। কত টাকার জিনিস? 9 টাকার জিনিস। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ আনতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। বেসিক্যালি আমাকে মার্ক প্রাইসে জিনিসটাকে বিক্রি করতে হবে। যদি ছাড় না দিই, সেক্ষেত্রে মার্ক প্রাইসে জিনিসটাকে বিক্রি করবো, তাহলে জিনিসটাকে 11 টাকায় বিক্রি করছি, তাহলে এখানে 2 টাকা প্রফিট হচ্ছে, বুঝতে পারছো? আর এইটাকে আমাকে যদি পার্সেন্টেজ জানি, সেক্ষেত্রে কত হবে? ওপরে 200, নিচে 9, সেক্ষেত্রে কত হবে? তোমার বেসিক্যালি 22% সেক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার। মনীষ একা একটা কাজ 48 দিনে করতে পারে। প্রদীপ একা এটি মনীষের অর্ধেক দিনে করতে পারে। তারা একত্রে কাজটির 1/4 অংশ কত দিনে করবে? এখানে বোঝার চেষ্টা করো, মনীষ কাজটা করতে পারে তোমার 48 দিনে, আর এখানে প্রদীপ করতে পারে মনীষের অর্ধেক দিনে। সেক্ষেত্রে 24 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, জাস্ট অর্ধেক করে দিয়েছি দিনটা। সেক্ষেত্রে প্রথম কাজ কী হবে? এদের জন্য লসাগু কত হয়ে যাচ্ছে? 48। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, টোটাল 48খানা গাছ লাগাতে হবে। মনীষ 48 দিনে 48খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? একটা গাছ লাগাবে। এই রকম প্রদীপ 24 দিনে 48খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? দুটো গাছ লাগাবে। এই 48কে 24 দিয়ে ভাগ করে দিচ্ছি, সেক্ষেত্রে একদিনে দুটো গাছ লাগাচ্ছে। এরা দুজনে মিলে একদিনে 3টে গাছ লাগায়। আমাকে বলেছে তারা একত্রে কাজটির 1/4 অংশ করবে কত দিনে? সেক্ষেত্রে টোটাল কাজটা কত? 48 অংশ। এই 48-এর 1/4, সেক্ষেত্রে বুঝতে পারছো, তাহলে যদি 4 দিয়ে কাটি, সেক্ষেত্রে 4, এখানে 12, 48। তাহলে টোটাল কাজটা হচ্ছে 12 অংশ কাজ। এই 12 অংশ কাজ যদি তারা একদিনে 3 অংশ করে কাজ করে, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে তারা 4 দিনে এই বাদবাকি অংশটা কাজটা করতে পারবে। মানে এই 12 অংশ কাজ তারা 4 দিনে করতে পারবে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। S1 এবং S2 দ্বারা গড়প্রাপ্ত নাম্বার S2 এবং S3 দ্বারা গড়প্রাপ্ত নম্বর অপেক্ষা 35 বেশি। সেক্ষেত্রে S1 প্লাস S2 দুটোকে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করেছি, সেক্ষেত্রে গড় বেরিয়ে যাচ্ছে এটার। আচ্ছা, আরেক সাইডে S2 এবং S3, S2 প্লাস S3 এদের দুজনের গড় করছি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। সেক্ষেত্রে যদি আমি এটাকে বিয়োগ করি, কত চলে আসবে? 35 চলে আসবে। এখানে বলেছে S1 এবং S2 দ্বারা
কী বলেছে, S2 এবং S3 দ্বারা গড়প্রাপ্ত নম্বর সংখ্যা 35 বেশি। সেক্ষেত্রে এইটা বেশি, বুঝতে পারছো? সেক্ষেত্রে এটাকে বিয়োগ করে আমি জাস্ট সলভ করছি, দেখো। তাহলে 2 লসাগু, তাহলে S1 প্লাস S2 মাইনাস S2 মাইনাস S3 ইজিক্যাল টু হয়েছে 35। সেক্ষেত্রে S2 কেটে যাচ্ছে, প্লাস মাইনাসে আছে। আর এখানে কী বলে দিয়েছে, যদি S3 দ্বারা গড়প্রাপ্ত নাম্বার 75 হয়, তাহলে S1 দ্বারা, এটা S1 দ্বারা প্রাপ্ত গড় নম্বর কত? আচ্ছা, S3 কত বলে দিয়েছে? 75 বলে দিয়েছে। সেক্ষেত্রে S1 মাইনাস S3 মানে কত হচ্ছে? 75, 75। আর এই নিচের দুইটাকে আমি কী করছি, এবারে তুলে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে 35 গুণে কত হচ্ছে? 70 হয়ে যাচ্ছে। তাহলে এখানে S1 কত চলে আসছে? এই 75টা ডান দিকে চলে যাবে, তাহলে 70 প্লাস 75 দুটোকে যোগ করলে কত চলে আসছে এখানে? 7 দুগুণে 14 মানে 145। জাস্ট এটাকে সলভ করতে হবে, তোমাদের অ্যান্সার চলে আসবে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। বার্ষিক 10% সরল সুদের হারে 8 বছরের জন্য কোনো টাকার ওপর সরল সুদ হয় 8,000 টাকা। সেক্ষেত্রে আমি প্রিন্সিপালটা বার করতে পারবো। তাহলে প্রিন্সিপালটাকে আমি হচ্ছে পি টাকা, পি টাইমটা কত বলেছে? 8 বছর, পিটি আর রেট অফ ইন্টারেস্ট কত? 10% ডিভাইড বাই 100। সেক্ষেত্রে সুদটা কত? 8,000 টাকা। তাহলে ইজিক্যাল টু 8,000। সেক্ষেত্রে একখানা শূন্য কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটলে এবারে 1000 চলে আসছে। আর এইখানে 10 আছে, ওপারে উঠে যাবে, মানে প্রিন্সিপাল কত হচ্ছে? 10,000 টাকা। এই 10,000 টাকার ওপর, একই টাকার ওপর বার্ষিক 10% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে। সেক্ষেত্রে আমি প্রথম বছরের জন্য 10%, দ্বিতীয় বছরের জন্য 10%, তৃতীয় বছরের জন্য 10% ধরে নিচ্ছি। এখানে বেসিক্যালি A প্লাস বি প্লাস AB বাই 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথম 10% বার করব, যেইটা বেরোবে সেইটার সাথে আবার এইটা ইউজ করব। সেক্ষেত্রে এখানে যদি আমি এটাকে সলভ করি, চলে আসবে 33.1%। আচ্ছা, এটার গল্প ছাড়ো, এখানে 10% সুদের হার কত বলেছে? সেক্ষেত্রে 10% মানে কত? 1/10। তাহলে এখানে 10 টাকা বেড়ে কত হয়েছে? 11 টাকা হয়েছে। আর এটা 3 বছর ধরে চলেছে। সেক্ষেত্রে আমি এবারে 10-এর কিউব করে দিচ্ছি, আর এবারে 11-র কিউব করে দিচ্ছি। সেক্ষেত্রে এখানে প্রিন্সিপালটা কত? 1,000 টাকা। এখানে 11-র কিউব করলে কত চলে আসছে? 1331 এটা চলে আসছে। তাহলে এখানে সুদটা কত যাচ্ছে? এখানে সুদটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 331 টাকা। বেসিক্যালি 1000 টাকা যদি প্রিন্সিপাল হয়, সেক্ষেত্রে সুদ আসে কত? 331 টাকা। আর এখানে প্রিন্সিপাল 1000, তার ভ্যালু কত বলে দিয়েছে এখানে? 10,000, বুঝতে পারছো? সেক্ষেত্রে 1000-এর ভ্যালু কত বলেছে এখানে? 10,000। আর জিজ্ঞাসা করেছে 331-এর ভ্যালু কত? সেক্ষেত্রে 331 এখানে গুণ করে দিচ্ছি, বুঝতে পারছো? 1000-এর ভ্যালু এখানে 10,000, আর 331-এর ভ্যালু কত হবে? সেক্ষেত্রে নিচের 3খানা শূন্য, ওপরে 3খানা শূন্য কেটে যাচ্ছে। তাহলে এখানে 3310, এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। তাছাড়া তুমি কি করতে পারতে, এখানে প্রিন্সিপালটা কত? 10,000 টাকা, বুঝতে পারছো? এই 10,000 টাকার কী করবে? এই পার্সেন্টেজটা বার করে নেবে। সেক্ষেত্রে 33.1%। তাহলে এই পয়েন্টটাকে তুললে তলায় একখানা শূন্য চলে আসছে, এই নিচের 3খানা শূন্য, ওপরে 3খানা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 3310 ওই একই জিনিসই, জাস্ট একটু শর্টে হয়ে যায়। এই পার্সেন্টেজটা অনেকের মনে থাকে, যার কারণে অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। একটি ক্লাসের 14 জন স্টুডেন্টের গড় বয়স হলো 17 বছর। যদি 32 বছরের নতুন একটি স্টুডেন্ট ক্লাসে যোগদান করে, তাহলে 15 জন স্টুডেন্টের গড় বয়স কত হবে? এখানে বেসিক্যালি যে নতুন জয়েন করেছে তার বয়স 32 বছর। এমনি নর্মালি গড় বয়স কত? 17 বছর। তাহলে এখানে কত বছর বেশি হচ্ছে? 17 বিয়োগ করে দেবো, তাহলে এখানে 15 বছর এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, আগে গড় বয়স কত ছিল? 17। আগে গড় বয়স কত ছিল? 17। এর সাথে এই 15 বছর, যে 15 বছরটা এক্সট্রা আছে, বুঝতে পারছো? এই 15টা বছর কী হয়ে যাচ্ছে? প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে 1 বছর করে চলে আসবে। কারণ কি, এখানে 14 জন স্টুডেন্ট ছিল, পরবর্তীকালে 15 জন স্টুডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই 15 কেজিটা 15 জন স্টুডেন্টের মধ্যে ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানে পরবর্তীকালে গড় ওজন কত হবে? 18 বছর।
কারণ কি এখানে 15 কেটে যাবে, সেক্ষেত্রে 1 পড়ে থাকবে। তাহলে এখানে 17 আর 1 কত হচ্ছে 18। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। 5 বছরে কোনো টাকার ওপর সরল সুদ মূলধনের 20% সমান, কত বছরের সুদটা মূলধনের সাথে সমান হবে? এখানে সরল সুদের কথা বলেছে, সেক্ষেত্রে PTR/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি প্রিন্সিপালটা ধরে নিচ্ছি 100 টাকা, পি টাইমটা কত বলেছে 5 বছর, রেট অফ ইন্টারেস্ট আমি বার করব /100। সেক্ষেত্রে এখানে বলেছে সরল সুদ মূলধনের 20% সমান, তাহলে সুদটা কত হচ্ছে 20%। তাহলে 100 টাকা যদি প্রিন্সিপাল হয়, সুদটা কত হয়ে যাচ্ছে 20 টাকা। তাহলে এখান থেকে আমি রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাব। 100 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 4 20। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 4। রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 4। সেক্ষেত্রে এখানে বেসিক্যালি প্রিন্সিপালটা 100। আচ্ছা, এখানে বলেছে সুদটা মূলধনের সাথে সমান হবে। তাহলে প্রিন্সিপাল যদি 100 টাকা হয়, সুদটাও কত হবে 100 টাকা হবে। কবে সেটা আমাকে বার করতে বলেছে। সেক্ষেত্রে প্রিন্সিপাল 100, পি টিটা আমাকে বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট কত 4% /100। সেক্ষেত্রে সুদটা কত হচ্ছে 100 টাকা। সেক্ষেত্রে এখানে 100 কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে এখানে 4 25 অংশ। সেক্ষেত্রে টাইমটা কত হচ্ছে 25 বছর। তাহলে 25 বছরে এখানে টাকাটা মূলধনটা বেসিক্যালি সুদের সমান হবে। অপশান সি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি একটা দ্রব্য কেনে এবং 20% ক্ষতিতে এটি বিক্রি করে। সেক্ষেত্রে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 80 টাকা। এখানে 20% ক্ষতির কথা বলেছে, সেক্ষেত্রে জিনিসটা সেলিং প্রাইস হচ্ছে 80 টাকা। যদি সে 30% কমে কিনতো এবং আরও 125 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 50% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? এখানে বেসিক্যালি 30% যদি সে কমে কিনতো, তাহলে 100 টাকা জিনিস 30% কমে কেনার অর্থ কি 70 টাকায় কিনলে তার 50% লাভ হতো। অরিজিনাল ভ্যালুতে পরে আসছি, অরিজিনাল ভ্যালু হচ্ছে 125 টাকা, এটাতে পরে আসছি। এখানে 50% তার লাভ হতো। তাহলে 70 টাকায় কিনে 50% লাভ করতে হলে আমাকে জিনিসটাকে কত দিয়ে বিক্রি করতে হবে? এখানে 70-এর 50% কত যাচ্ছে 35। 35 আর 70 যোগ করলে 105। তাছাড়া তুমি কী করতে পারো, 70-এর কী করে নিতে পারো 150% বার করে নিতে পারো। সেক্ষেত্রেও তোমার অ্যান্সার চলে আসবে, মানে তোমার সেলিং প্রাইস চলে আসবে। তাহলে এখানে 7 15 105। এখানে কি বলেছে, যদি সে 125 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে এখানে সেলিং প্রাইসটা গ্যাপ কত চলে আসছে, এখানে গ্যাপ কত চলে আসছে 25-এর গ্যাপ চলে আসছে। এই 25-এর ভ্যালু কত বলে দিচ্ছে 125। 25-এর ভ্যালু কত বলে দিচ্ছে 125। যদি সে 125 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 50% লাভ হতো। তাহলে বুঝতে পারছো, এখানে এই 25 যে গ্যাপটা বেরোচ্ছে, 25-এর ভ্যালু বলেছে 125, আর আমাকে জিজ্ঞাসা করেছে ক্রয় মূল্য কত। সেক্ষেত্রে 100-র ভ্যালু জিজ্ঞাসা করেছে, জাস্ট 100-র ভ্যালু বার করে নেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। জাস্ট ঐকিক নিয়ম। সেক্ষেত্রে 125 /25, আর এখানে 100-র ভ্যালু জিজ্ঞাসা করেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। 25 দিয়ে কাটলে এখানে 5 25 125। সেক্ষেত্রে 500 তোমার কারেক্ট অ্যান্সার। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি ক্লাসে 40% বালক এবং 54 জন বালিকা, তাহলে ক্লাসে বালকের সংখ্যা কত? এখানে টোটালটা তো 100%, এই 100%-এর মধ্যে বলে দিয়েছে 40% বালক। যদি 40% বালক হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই 60% এখানে গার্ল আছে। আর এই 60%-এর ভ্যালু কত বলে দিয়েছে, 60 ভ্যালু বলেছে কত 54, বুঝতে পারছো। আর আমাকে জিজ্ঞাসা করছে কি বালকের সংখ্যা কত, তাহলে আমাকে 40%-এর ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে, বুঝতে পারছো। সেক্ষেত্রে 54 /60, আর আমাকে 40-র ভ্যালু জিজ্ঞাসা করেছে। একখানে শূন্য কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটলে এখানে 6 লং 54। সেক্ষেত্রে 4 লং 36, 36 জন এখানে কি আছে বালক আছে। অপশান ই কারেক্ট অ্যান্সার। এক্স ওয়াই এবং জেড হলো 3 জন স্টুডেন্ট। এখানে এক্স ওয়াই জেড 3 জন স্টুডেন্ট আছে। এক্স ওয়াই এর থেকে 40% বেশি নাম্বার পায়, তাহলে এখানে ওয়াই যদি 100 পায়, এক্স কত পাবে 40% বেশি, অর্থাৎ 140 পাচ্ছে এক্স।
এবং জেডের থেকে 20% কম নাম্বার পায়, এক্স জেডের থেকে 20% কম নাম্বার পায়, তাহলে এখানে এক্স কত পাচ্ছে? 140 পাচ্ছে, 20% কম, অর্থাৎ সেক্ষেত্রে এটা 80-র ভ্যালু। আর আমি যদি 100 দিয়ে গুণ করে দিই সেক্ষেত্রে জেডের মানটা চলে আসছে। একান্ন শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি 4 দিয়ে কাটে সেক্ষেত্রে 4 দুগুণে 8, 4 পঁচিশং 100, 2 দিয়ে কাটলে এখানে 7 দুগুণে 14, সেক্ষেত্রে 7 পঁচিশং 175। যদি ওয়াই এত নম্বর পায় তাহলে জেড কত নম্বর পাবে? তাহলে ওয়াই মানে 100, এখানে 100-র ভ্যালু কত বলে দিয়েছে? 100-র ভ্যালু বলে দিয়েছে 480। আর জিজ্ঞাসা করেছে জেড কত নম্বর পাবে, সেক্ষেত্রে 175-এর ভ্যালু বার করতে বলেছে। জাস্ট এটাকে সলভ করে নেব, তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 25 দিয়ে কাটছি, 4 পঁচিশং 100, এখানে যদি 25 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এখানে 4 12 48, এখানে শূন্য চলে আসছে, সেক্ষেত্রে 7 12 84, আর এখানে শূন্য চলে আসছে। এখানে অপশান ই কারেক্ট অ্যান্সার। 48 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অর্ধগোলককে গলিয়ে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো গোলাকার বল তৈরি করা যাবে? এখানে বেসিক্যালি একটা গোলকের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, আর হচ্ছে এখানে রেডিয়াস। এখানে বেসিক্যালি প্রথমে 4/3 পাই আর কিউব, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে অর্ধগোলক চলে আসবে। আমাকে অর্ধগোলকের কথা বলেছে, সেক্ষেত্রে 2/3 পাই, আর এখানে আর কত বলেছে? 48 সেন্টিমিটার, সেক্ষেত্রে 48 × 48 × 48 ইজিক্যাল টু, আমি ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার ব্যাসার্ধের এখানে এক্স খানা গোলক তৈরি করা যাবে। তাহলে এক্স ইন্টু এখানে 4/3 পাই, আর এখানে 8 সেন্টিমিটার, সেক্ষেত্রে 8-এর কিউব, 8 গুণিত 8 গুণিত 8। তাহলে এখান থেকে জাস্ট তোমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। এখানে দেখো পাই পাই কেটে যাচ্ছে, এখানে বেসিক্যালি 3 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এখানে 2 দুগুণে 4, 8 দিয়ে কাটলে এখানে 6 8 48, এখানেও সেম জিনিস 6 8 48, 6 8 48, আর এখানে 2 দিয়ে কাটলে এখানে 3 দুগুণে 6। তাহলে এক্সের ভ্যালুটা কত যাচ্ছে এখানে? এখানে 6 6 36, 36কে 3 দিয়ে গুণ করলে কত চলে আসছে? এখানে 3 6 18, 8 হাতে থাকলে তোমার 1, এখানে 10, তাহলে 108 খানা করা যাবে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। 3টি সংখ্যার যোগফল 123, যদি প্রথম এবং দ্বিতীয়র অনুপাত 3:4 হয়, দ্বিতীয় এবং তৃতীয়র অনুপাত 3:5 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? এখানে এ বি সি 3টে সংখ্যা আছে। এখানে কি বলেছে? প্রথম এবং দ্বিতীয়র অনুপাত 3:4, 3 4, এবং দ্বিতীয় এবং তৃতীয়র অনুপাত 3:5, 3 5, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? এখানে বেসিক্যালি 4 আছে, যার কারণে ডান দিকে এখানে 4 নিয়ে নিচ্ছি, এখানে 3 আছে, এখানে 3 নিয়ে নিচ্ছি, তাহলে গুণ করে নাও, সেক্ষেত্রে 3 3 9, 3 4 12, 4 5 20, এইটা হয়ে যাচ্ছে এ বি সি এর রেশিও। এখানে 3টে সংখ্যাকে যদি আমি যোগ করি কত চলে আসছে? এখানে বেসিক্যালি 32 41, 41-এর ভ্যালু কত বলে দিয়েছে? 3টে সংখ্যার যোগফল কত বলেছে? যোগফল বলেছে 123, সেক্ষেত্রে 41-এর ভ্যালু কত? 123। আর জিজ্ঞাসা করেছে দ্বিতীয় সংখ্যাটি কত, সেক্ষেত্রে আমি 12-এর ভ্যালু বার করে নেবো, সেক্ষেত্রে 12 দিয়ে গুণ করে দিচ্ছি। 41 দিয়ে যদি কাটি সেক্ষেত্রে এখানে দেখো 3 বার কেটে যাচ্ছে, তাহলে 3 বারে 36, তাহলে এখানে 36 হয়েছে অ্যান্সার। অপশান ডি। পরবর্তী প্রশ্নে একটা মান নির্ণয়ের অঙ্ক দিয়েছে। এখানে 42 গুণিত 3 প্লাস 25 গুণিত 3, তারপর এখানে এইটাকে সলভ করলে কত যাচ্ছে? মাইনাস এখানে 14/7 গুণিত 5, সেক্ষেত্রে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, তাহলে এখানে এটাকে সলভ করলে কত যাচ্ছে? 3 দুগুণে 6, 3 4 12, 3 5 75 প্লাস 75, আর এখানে 10 মাইনাস 10, তাহলে এখানে 75 থেকে 10 বিয়োগ করলে 65 পড়ে থাকে, আর এই 65টা এখানে 126-এর সাথে যোগ হবে, তাহলে এখানে কত হচ্ছে? 11-র 1 হাতে থাকলো 1, সেক্ষেত্রে 9, আর এখানে 1, 191। অপশান বি কারেক্ট অ্যান্সার। 12 8 24 এদের গসাগু কত? এখানে বেসিক্যালি 12 8 আর 24, যদি আমি সব কটা থেকে 4 কমন নিই, 4 3 12, 4 2 8, 4 6 24, তাহলে এখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত চলে আসছে? এখানে
হাইয়েস্ট কমন ফ্যাক্টর চলে আসছে এখানে 4। সব কটা সংখ্যা থেকেই কমন আসতে হবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে 4 কমন আসছে, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। গসাগু কত হচ্ছে এখানে 4। এম এর কোন মানের জন্য এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? বেসিক্যালি কোনো সংখ্যা যদি 9 দ্বারা ডিভিজিবল হয়, সেক্ষেত্রে সব কটা সংখ্যা ডিজিট সাম করার পর 9 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা ডিভিজিবল হবে, বুঝতে পারছো? 9 দ্বারা ডিভিজিবিলিটির নিয়মটা কি? এখানে সব কটা সংখ্যা ডিজিট সাম করার পর আমি 9 দিয়ে ভাগ করে দেখবো, যদি মিলে যায় সেক্ষেত্রে ডিভিজিবল, না মিললে ডিভিজিবল নয়। সেক্ষেত্রে সব কটা সংখ্যাকে আমি যোগ করছি, তাহলে এখানে কত চলে আসছে? এখানে 5 দুগুণে 10, 18, 18 2-এ কত হচ্ছে 20, 20 আর 4-এ 24, জাস্ট যোগ করেছি 24 প্লাস এম। আর এই সংখ্যাটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে মিলে যেতে হবে। তাহলে এখানে কত আসতে পারে? এখানে বেসিক্যালি দেখো 3 আসলে এটা মিলে যাচ্ছে, কারণ কি 3 9 27, বুঝতে পারছো? তাহলে এখানে যদি 3 চলে আসে, ওপরে 27 হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে ভ্যালুটা কত চলে আসছে? 3। এখানে বুঝতে পারছো? তাহলে তুমি কী করতে পারো, 9 দুগুণে 18, কত এক্সট্রা পড়ে আছে? 6 এক্সট্রা পড়ে আছে, আর 6-এর সাথে কত যোগ করলে এটা 9 হবে? তাহলে এখানে 6-এর সাথে 3 যোগ করলে এটা 9 হচ্ছে, সেক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার। ন্যূনতম কোন সংখ্যাটি এত 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 দ্বারা বিভাজ্য? দেখেই বুঝতে পারছো, লাস্টে এখানে 10 আছে, তাহলে 10 একটা সংখ্যা দিয়ে আছে, সেক্ষেত্রে এই সংখ্যাটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশান এ। কোনো সংখ্যা যদি 10 দ্বারা ডিভিজিবল হয়, সেক্ষেত্রে লাস্টের সংখ্যাটা 0 হতেই হবে, তাহলে ডিভিজিবল হবে না, সেক্ষেত্রে অপশান এ কারেক্ট অ্যান্সার। 3টি সংখ্যার অনুপাত এত, যদি 3টি সংখ্যার যোগফল এত হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে যোগফল যদি আমি করি, 3টে রেশিওকে আমি যোগ করছি, তাহলে কত চলে আসছে এখানে? এখানে 14 আর 9 কত হচ্ছে 23, 3টেকে যোগ করলাম জাস্ট, 23-এর ভ্যালু কত বলে দিচ্ছে এখানে? 460। আর জিজ্ঞাসা করছে বৃহত্তম সংখ্যাটা কত, সেক্ষেত্রে বৃহত্তম কোনটা? 9, জাস্ট এখানে 9-এর ভ্যালু বার করে নেব। সেক্ষেত্রে 23 দিয়ে কাটলে 23 দুগুণে 46, আর এখানে 0 চলে আসছে, সেক্ষেত্রে 9 দুগুণে 18, আর এখানে 0 চলে আসবে, সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার। একটি নৌকা 54 কিলোমিটার দূরত্ব একটি ইউনিফর্ম বেগে অতিক্রম করে। যদি নৌকার বেগ 3 কিলোমিটার ঘন্টা বৃদ্ধি পায়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে 3 ঘন্টা সময় কম লাগে। তাহলে নৌকাটির প্রকৃত গতিবেগ কত? এখানে বেসিক্যালি আমি টাইমের ফর্মুলা লাগাচ্ছি, ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। এখানে বেসিক্যালি প্রথমে 54 কিলোমিটার যাচ্ছে, আর এই সময় স্পিডটাকে ধরে নিচ্ছি এক্স। পরবর্তীকালে এখানে ওই 54 কিলোমিটার একই দূরত্বই যাচ্ছে, 54 কিলোমিটারই যাচ্ছে, আর এই সময় স্পিডটা 3 কিলোমিটার ঘন্টা, 3 কিলোমিটার বা ঘন্টা বৃদ্ধি করেছে। সেক্ষেত্রে আগে ছিল এক্স, এই স্পিডটা ছিল, আর এখান থেকে 3 যোগ হয়েছে স্পিডটা। সেক্ষেত্রে দুটো সময়কে যদি আমি বিয়োগ করি, প্রথমে সময় লাগছিল এইটা, দ্বিতীয় সময় লাগছে এইটা, সেক্ষেত্রে দুটো সময়কে বিয়োগ করলে এখানে 3 ঘন্টা চলে আসছে, তাহলে ইজিক্যাল টু 3 চলে আসছে। এখান থেকে জাস্ট এখান থেকে তোমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 3 লসাগু হয়ে যাচ্ছে, তাহলে ওপরে 54x প্লাস 54 ইন্টু 3 মাইনাস 54x ইজিক্যাল টু হয়েছে 3। তাহলে এখানে 54x প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 3 এর ভ্যালু কত? 54। তুমি ডাইরেক্ট করতে পারো তাহলে ভালো, তাছাড়া দেখো এখানে, তাছাড়া এখানে দেখো 6 লং 54, বুঝতে পারছো? তাছাড়া তুমি যেটাকে করতে চাও তাহলে 54 আছে, এই 54টাকে তুমি জাস্ট ভেঙে নাও, যদি 3 কমন নেই, 3 18 54, সেক্ষেত্রে আবার 3 কমন নিলে 3 6 18, 3 দুগুণে 6। তাহলে দেখো এই সংখ্যাগুলো থেকে 3-এর গ্যাপ আছে এবং দুটোর গুণফল কত? 54। কোন সংখ্যা বানানো যেতে পারে? সেক্ষেত্রে এখানে 3 3 9, 3 দুগুণে 6, বুঝতে পারছো? 6 9 54 হচ্ছে, তাহলে এখানে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 6 দাঁড়াচ্ছে, তাহলে আগের প্রকৃত গতিবেগ কত যাচ্ছে? 6 কিলোমিটার ঘন্টা, এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। একটি দ্রব্যের ধার্য মূল্য ও বিক্রয় মূল্য যথাক্রমে এত এবং এত, ছাড়ের শতাংশ কত? এখানে কত টাকা ছাড় দিচ্ছে? 7,600 টাকা দাম, বিক্রি করছে 6,688 টাকাতে, কত টাকা ছাড় দিচ্ছে?
এখানে বেসিক্যালি বিয়োগ করে নিচ্ছি জাস্ট, এখানে আগে 1, তারপর এখানে 9, 912 টাকা ছাড় দিচ্ছে। 912 টাকা ছাড় দিচ্ছে কত টাকার ওপরে? এখানে এই 7,600 টাকার ওপরে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ আনতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছে। এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার দুখানা শূন্য কেটে যাচ্ছে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে 4 দিয়ে কাটছে, 4 19 76। এখানে 4 দুগুণে 8, আবার 4 দুগুণে 8, 4 8 32। আচ্ছা 19 দিয়ে কাটলে 19 একে 19, আর এখানে 19 দুগুণে 38, সেক্ষেত্রে 12%। অপশান বি কারেক্ট অ্যান্সার। রাকেশ, মহেশ এবং পুনিশ একত্রে একটি চেয়ার 20 মিনিটে তৈরি করতে পারে। এখানে রাকেশ আছে, মহেশ আছে আর পুনিশ আছে। তিনজনে মিলে একটা চেয়ার 20 মিনিটে তৈরি করতে পারে। রাকেশ এবং মহেশ একত্রে 25 মিনিটে তৈরি করতে পারে। যদি রাকেশ করে আর মহেশ করে, দুজনে মিলে তারা 25 মিনিটে কাজটা কমপ্লিট করতে পারে। তবে পুনিশ একা ওই চেয়ারটি তৈরি করতে কত সময় নেবে? এখানে বেসিক্যালি প্রথম কাজ কী হবে, এদের জন্য লসাগু নেওয়া। লসাগু কত হচ্ছে 100। তাহলে এখানে তিনজনে মিলে 20 মিনিটে 100খানা চেয়ার তৈরি করতে পারে। তাহলে যদি দেখি 1 মিনিটে কত তৈরি করবে, সেক্ষেত্রে 100কে 20 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1 মিনিটে এখানে 5টা চেয়ার তৈরি করতে পারবে। এই রকমই রাকেশ আর মহেশ এরা দুজনে মিলে 25 মিনিটে 100টি চেয়ার তৈরি করতে পারে। তাহলে 1 মিনিটে কত করবে? 100 ডিভাইড বাই 25, সেক্ষেত্রে কত চলে আসছে? সেক্ষেত্রে চলে আসছে 4। বুঝতে পারছো? তাহলে এখানে তিনজনে মিলে 1 মিনিটে 5টা তৈরি করতে পারে, তিনজনে মিলে এই দুজনে মিলে 4টে করতে পারে। তাহলে পুনিশের কত করতে পারে? পুনিশ একা 1 মিনিটে একটা চেয়ার তৈরি করতে পারে। বুঝতে পারছো? টোটাল 100খানা চেয়ার আছে, আর পুনিশ যদি 1 মিনিটে একটা করে করে, সেক্ষেত্রে 1 দিয়ে ভাগ করে দেবো। তাহলে পুনিশ কত মিনিটে কাজটা কমপ্লিট করতে পারবে? 100 মিনিটে কাজটা কমপ্লিট করতে পারবে। সেক্ষেত্রে অপশান এখানে সি কারেক্ট অ্যান্সার।